বিসমিল্লাহির রহমানির রহিম। ফরম্যাট নাম্বার 3, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আমাদের এই ফরম্যাটে তাহলে কি শিখতে হবে? এতদিন আমরা 2 নম্বর ফরম্যাটে যে সমস্ত আইটেমগুলো শিখেছি, কারেন্ট রেশিও, কুইক রেশিও, অ্যাসেট টেস্ট রেশিও, সুপার কুইক রেশিও, এই যে আমরা রেশিওগুলো শিখলাম, ওই রেশিওর মানগুলো এখন দেওয়া থাকবে। তার মানে এক কথায় এখানে অ্যান্সারগুলো দেওয়া থাকবে, প্রশ্ন তৈরি করতে হবে, ব্যাক ক্যালকুলেশন। আমরা 2 নম্বর ফরম্যাটে যা শিখেছি সেগুলি আর কি এখন ব্যাক ক্যালকুলেশন করতে হবে। তার মানে আগে প্রশ্নে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট দেওয়া ছিল, সেগুলোকে অ্যানালাইসিস করে কারেন্ট রেশিও, কুইক রেশিও, অ্যাসেট টেস্ট রেশিও, ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এই যে রেশিওগুলো আমরা বের করেছিলাম, ওই রেশিওগুলো এখন উত্তর দেওয়া থাকবে প্রশ্নপত্রে। আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে ফিরে যেতে হবে, যে ব্যালেন্স শিটে কত টাকা ছিল যার রেশিও এত হয়েছে। এই হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। এটাই হলো আমার 3 নম্বর ফরম্যাটের উদ্দেশ্য। এখন আমাদের রেশিওগুলো কিভাবে দেওয়া থাকবে, ঠিক যেভাবে দেওয়া থাকবে সেইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে, যার সাথে যার সম্পর্ক দেওয়া থাকবে সেইভাবে আমাদের তৈরি করতে হবে। আর ফিলিং দ্য গ্যাপ, ব্যালেন্স শিটে আমাদের কি কি আসবে সেটার জন্য একটা তালিকা এখানে দেওয়া হয়েছে, যে ব্যালেন্স শিটে আমাদের এই আইটেমগুলো লিখতে হবে। যেমন নোট পেবেল আর অ্যাকাউন্ট পেবেল, এক্সটার্নাল লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। এই কারেন্ট লাইবিলিটি হট দেওয়া আছে, এটা আমাদের বের করতে হবে। কমন স্টক শেয়ার এবং রিটেন আর্নিং, ওনার্স ইকুইটি ফলাফল এখানে প্রশ্নে দেওয়া আছে। এখানে কমন স্টক 2 লাখ, রিটেন আর্নিং দেওয়া আছে 3 লাখ। এই দুইটা মিলে কিন্তু ওনার্স ইকুইটি হয় 5 লাখ। আর টোটাল লাইবিলিটি দেওয়া আছে 7,50,000। টোটাল লাইবিলিটির মধ্যে কারেন্ট লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি সব থাকে, সম্পূর্ণ মিলে যদি 7,50,000 হয়, ওনার্স ইকুইটি যদি 5 লক্ষ হয়, এই ওনার্স ইকুইটি আর একটা নাম হলো নিট ওর্থ। তো নিট ওর্থ যদি 5 লাখ হয়, তাহলে কারেন্ট লাইবিলিটি কত? 2.5 লাখ। কিভাবে পেলাম? 7.5 লাখ থেকে 5 লাখ মাইনাস করলাম, 2.5 লাখ পেয়ে গেলাম। টোটাল থেকে বাদ দিতে হবে এটা। হ্যাঁ, টোটাল থেকে বাদ দিতে হবে, এটা একটা পদ্ধতি। আর আমাদেরকে ক্লু দেওয়া হচ্ছে এইভাবে, টোটাল ডেপ্ট টু নিট ওর্থ। এখন টোটাল ডেপ্ট টু নিট ওর্থ, নিট ওর্থ মানে মালিকানা, মালিকানা কত আছে? 5 লাখ। আর টোটাল ডেপ্ট আমাদের বের হবে, তাহলে টোটাল ডেপ্ট টু নিট ওর্থের ফলাফল 0.5:1। এই যে উত্তর দেওয়া আছে। তো টোটাল ডেপ্টের সূত্র আমরা জানি, উপরে টোটাল ডেপ্ট লিখতে হয়, নিচেই ওনার্স ইকুইটি লিখতে হয়, তাহলে ফলাফল বার পাশে থেকে যায়, এটা ফলাফল বের হয়। ওই সূত্র অনুসরণ করে আমরা বের করব। যদি আমি কিন্তু বিয়োগ করে বললাম 2.5 লাখ টাকা, ঠিক আমরা সূত্র অ্যাপ্লাই করব, তাতেও আমাদের 2.5 লাখ টাকা চলে আসবে। কি হবে একটু দেখাই। ক্যালকুলেশন অফ নোট পেবেল অ্যান্ড অ্যাকাউন্ট পেবেল, যাকে প্রশ্নে বলা হচ্ছে টোটাল ডেপ্ট। যেমন নিট ওর্থ দেওয়া হয়েছে 3 লাখ আর 2 লাখ 5 লাখ টাকা। উই নো দ্যাট, আমরা জানি টোটাল ডেপ্ট টু নিট ওর্থের সূত্র, উপরে টোটাল ডেপ্ট, নিচেই নিট ওর্থ। টোটাল ডেপ্টের নাম অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল দেওয়া হয়েছে এখানে, তাই লিখলাম। তার কি সবসময় কি অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেলকে টোটাল ডেপ্ট বলা হবে? না, টোটাল ডেপ্ট তো এখানে লং টার্ম ডেপ্টও থাকতে পারতো, নাই বলে সেটা লিখলাম না। তাহলে অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল উপরে লিখলাম, আর নিট ওর্থটা নিচে লিখলাম, আর এই পাশে ফলাফল লিখলাম। এখন ক্যালকুলেশন করে সমীকরণ করি। নিট ওর্থটা নিচে 1 এর সাথে গুণ করলাম, এই পাশে আসলে নোট পেবেল অ্যাকাউন্ট পেবেল, আর 0.5 এই পাশে যে গুণ হলো 5 লক্ষর সাথে, 5 লক্ষর সাথে 0.5 গুণ করলে তো 2.5 লক্ষই হয়, ব্যাস। তাহলে আমরা বিয়োগ করে যে 2.5 লক্ষ পেয়েছিলাম, সেই 2.5 লক্ষই কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে একটা সাইড আমাদের ফিল ইন দ্য গ্যাপ, গ্যাপ পূরণ হয়ে গেল 2.5 লক্ষ টাকা। কি রিয়াদ বুঝতে পারছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার আসি যোগ করে স্যার বিয়োগ করে দিলে হবে না? যোগ করে বিয়োগ করতে মানে এখানে যোগ করে বিয়োগ, ও হ্যাঁ হ্যাঁ, মানে এইটা আর কি, যে টোটাল থেকে যোগ করে বিয়োগ করে দিলে এটা দুর্বল হয়ে যাবে। যদিও আমি শেখানোর জন্য বলেছি যে এখানে 2.5 লাখ হবে, কিন্তু আমাদেরকে যেভাবে নেওয়া যাচ্ছে, এই যে ক্লু দিচ্ছে না যে এইভাবে করো, ঠিক এইটাই করতে হবে, যোগ বিয়োগ করা যাবে না। এখন আসি ডাইনের পাশে অ্যাসেট সাইডে, এখানে আমাদের ক্যাশ দেওয়া নেই, বের করতে হবে। অ্যাকাউন্ট রিসিভ দেওয়া নেই, এটাও বের করতে হবে। ইনভেন্টরি দেওয়া নেই, এটাও বের করতে হবে। প্ল্যান্ট ইকুইপমেন্ট দেওয়া নেই। 4টে আইটেম এখন বের করতে হবে। এই 4টে আইটেম বের করার জন্য আমাদেরকে এখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে। প্রথমে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে?
টার্নওভার মানে সেল অফ দ্য টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটের দ্বিগুণ হলো সেল, এই যে 2 গুণ ব্র্যাকেটে লেখা আছে বেজ 1 ইয়ার ইন সেল ফিগার, 1 বছরের সেল মনে করবা, আর না বললেও আমরা জানি 1 বছরই সেল দেখাতে হবে। এখন আসি টোটাল অ্যাসেট যা হবে সেল হবে তার দ্বিগুণ। ফলো করেন তো, টোটাল অ্যাসেট কত লেখা? 7.5 লাখ। তাহলে সেল হবে কত লাখ? অবশ্যই দ্বিগুণ, তার মানে 15 লাখ। সেল যদি আমরা পেয়ে যাই, সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বের করবো, কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাই, ইনভেন্টরি পেয়ে যাবো। আর সেল থেকে আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া আছে এভারেজ কালেকশন, সেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট রিসিভ পেয়ে যাবো। আর তারপরে আমাদের কালেকশন পিরিয়ড দেওয়া আছে 40 দিন। এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেলের পরে অ্যাসিড টেস্ট রেশিও আছে, এইখান থেকে আমরা ক্যাশ পেয়ে যাবো। তাহলে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেল, ইনভেন্টরি পেয়ে যাবো। আচ্ছা, টোটাল অ্যাসেট থেকে যদি আমরা ইনভেন্টরি পেয়ে যাই, অ্যাকাউন্ট রিসিভেল পেয়ে যাই, ক্যাশও পেয়ে যাই, তাহলে প্ল্যান্ট ইকুইপমেন্টের জন্য কুলু দেওয়া হয় নাই, কোনো ইনফরমেশন নাই। তাহলে উপায় কি বের করার সিস্টেম হলো টোটাল অ্যাসেট 7.5 লাখ থেকে উপরের 3টে অ্যাসেট বাদ দিব, তখন আমরা এটা পেয়ে যাবো। এইটা আমাদের কিন্তু বিয়োগ করলে হবে। এবার কেন হবে? কারণ প্ল্যান্ট অ্যাসেট বের করার কোনো ইনফরমেশন উপরে নাই, এই জন্য আমরা লাস্টে বিয়োগ করে দিতে পারবো। যাক, এখন আমি শুরু করি। প্রথমে বের করব সেল, টোটাল অ্যাসেটের দ্বিগুণ। তাই লিখলাম নাম্বার 2, ক্যালকুলেশন অফ সেল, টার্নওভার অফ টোটাল অ্যাসেট। টার্নওভার অফ টোটাল অ্যাসেটের সূত্র আমরা জানি, উপরে সেল, নিচেই টোটাল অ্যাসেট থাকে। সেল দেওয়া নেই, তাই আমরা লিখে রাখলাম। টার্নওভারের মান দেওয়া আছে 2, সেটাও লিখলাম। টোটাল অ্যাসেটের পরিমাণ 7.5, সেটাও লিখলাম। এবার 8 গুণন করলাম, 7.5 গুণন 2, তাহলে আসলো 15 লাখ। অতএব সেল হচ্ছে 15 লাখ। সেল কিন্তু আমাদের অ্যাসেটের মধ্যে কোনো কাজ নেই, তবে হ্যাঁ, এইটার হেল্প নিয়ে আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড বের করে ইনভেন্টরি দেখাতে হবে। তার জন্য আসলাম ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি। এখন ক্লোজিং ইনভেন্টরি আগে আমাদের একটু ভাবতে হবে যে এখানে কিন্তু বলছে গ্রোস প্রফিট সেলসের 30%, তাহলে 70% হলো কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড সমান সমান সেল মাইনাস গ্রোস প্রফিট, কারণ ইনভেন্টরি বের করতে গেলে কস্ট অফ গুডস লাগবে। সেল হচ্ছে 15 লাখ, কস্ট গ্রোস প্রফিট 15 লাখের 30%, 3 × 45, 4,50,000 টাকা। মাইনাস করার পরে থাকে 10,50,000 টাকা। এটাই কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস সোল্ড আমাদেরকে হেল্প করবে ইনভেন্টরি বের করার জন্য। নাও ইনভেন্টরি টার্নওভার সমান সমান কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি টার্নওভার আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে প্রশ্নে 3 টাইমস। এটা কিন্তু বলেছিল বেজ অন দ্য কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস এর উপরে বেস করেই কিন্তু ইনভেন্টরি বের করতে হবে 3 টাইমস। তাহলে লিখলাম আমরা সেইভাবে 3 টাইমস কস্ট অফ গুডস সোল্ড তো আছে 10,50,000, ক্লোজিং ইনভেন্টরি দেওয়া নেই, এটা বের করলাম, ফলাফল আসলো 3,50,000 টাকা। এই হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি। এতক্ষণে আমরা ইনভেন্টরি পাইলাম, একটা আইটেম পেয়েছি, আরো 2টা আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্যাশ। এবার আমরা অ্যাকাউন্ট রিসিভ বের করার জন্য ইনফরমেশন পাচ্ছি। কি ইনফরমেশন দিয়েছে প্রশ্নে? এভারেজ কালেকশন পিরিয়ড 40 দিন। আচ্ছা, 360 দিনে বছর ধরতে বলা হয়েছে ব্র্যাকেটে। 365 বলতো, আমরা 365 ধরতাম, আর কিছু না বললে 360 ধরতাম। আচ্ছা, এখন আসি, 360 দিনে বিক্রয় হয় 15 লক্ষ টাকা। একদিনে কয় টাকার বিক্রি হয়, আর 40 দিনে কয় টাকার বিক্রি হয়? তো 40 দিনের বিক্রয়ের পরিমাণ দেনাদার থেকে যায়, ওটা আমাদের দেনাদারের পরিমাণ, সেটা আমরা এখন বের করব। তো আমরা 40 দিন দিয়ে 360কে ভাগ করলে টার্নওভার পাওয়া যাবে। টার্নওভার তৈরি করে নিয়ে আমরা অঙ্কটা করি। নেক্সট, ওয়ার্কিং ক্যালকুলেশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র, অ্যানুয়াল ক্রেডিট সেল 15 লক্ষ টাকা, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া নেই। টার্নওভার যে বললাম, টার্নওভার একটা মান বের করতে হবে, মানটা প্রসেস দেওয়া নেই। তাই 360কে 40 দ্বারা ভাগ করলে টার্নওভার পাওয়া যাবে। যদি কেউ এখানে ভাগ না করে ডাইনের পাশে, তাহলে সে এইভাবে টার্নওভার যেহেতু লেখা হয়েছে, এই
360/40 এটা উঠায় নিয়ে এসে এখানে লিখবে, এই জায়গায় এখানে দিয়ে দিলে হবে। তো 360 কে 40 দিয়ে ভাগ করলে তো 9 হবে, 4 নং 36, ঠিক আছে না? যদি কেউ 9 ওইখানে ডাইনি পাশে না লেখে তাহলে পার পাশে এই জায়গায় এইভাবে লিখে রাখতে পারবে। ওকে, তো 9 টাইমস আর এদিকে আসলো 15 লক্ষকে এভারেজ অ্যাকাউন্ট রিসিভ ভাগ করলাম, তাতে আসলো ফলাফল 1,66,667 টাকা। এটাই অ্যান্সার। এটা আসলো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল পরিমাণ। এখন আমাদের দরকার ক্যাশ। ক্যাশ বাকি আছে শুধুমাত্র। এর জন্য একটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া হচ্ছে, অ্যাসিড টেস্ট রেশিও 0.75:1। আমরা জানি যতগুলো কারেন্ট অ্যাসেট আছে তার ভিতরে 2টা অ্যাসেট বাদ দিলে অ্যাসিড অ্যাসেট পাওয়া যায়। সেই 2টা অ্যাসেটের নাম কিন্তু ইনভেন্টরি এবং প্রিপেইড। ইনভেন্টরি এবং প্রিপেইড। তো ইনভেন্টরি ছিল এখানে কত টাকা সেটা আমরা দেখেছি। এই ইনভেন্টরি বাদে আমাদের 2টা অ্যাসেট দেখাতে হবে, এই তাহলে অ্যাসিড অ্যাসেট চলে আসবে। আর অ্যাসিড লাইবিলিটি, সমস্ত কারেন্ট লাইবিলিটির মধ্যে একটা কারেন্ট লাইবিলিটি বাদ দিতে হয়, সেই কারেন্ট লাইবিলিটির নাম হলো ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফটটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা এখন আসি ব্যাংক ওভারড্রাফট যেহেতু নাই তাহলে লাইবিলিটি আমরা 2.5 লাখ টাকা পেয়ে গেছি, বাস। ওকে, এখন আসি এখানে লিখলাম অ্যাসিড টেস্ট রেশিও, লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই লিকুইড লাইবিলিটি। আসসালামু আলাইকুম। যে আমি 1 মিনিট পরে আপনাকে ব্যাক করতেছি, আমার ওই যে রেকর্ড চলতেছে, ভিডিও ক্লাসটা চলতেছে। হ্যাঁ, আচ্ছা, আমি ব্যাক করে আপনাকে ফোন দিচ্ছি, আমার রেকর্ড চলতেছে, ভিডিও হচ্ছে ক্লাসে। এখন এটা আমরা তাহলে ক্যাশ ব্যালেন্স বের করতেছি কি হবে, অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিডের সূত্র আমরা শিখেছি ইতিপূর্বে, অ্যাসিড অ্যাসেট ডিভাইড বাই অ্যাসিড লাইবিলিটি। এই অ্যাসিডের নাম তো লিকুইড, তারপর আরো ফায়ার অ্যাসিড, অনেক সাইডে নাম বলেছি না, সেগুলো লেখা হয়েছে এখানে। তাহলে লিকুইড অ্যাসেট ডিভাইড বাই লিকুইড লাইবিলিটি। এখন আপনার এখানে ব্যালেন্স শিটের মধ্যে আসলাম, এখান থেকে আমরা 2টা শুধু লিকুইড অ্যাসেট পাচ্ছি, আর কিছু নেই। ঠিক আছে, 2টাই লিখলাম। আর এই পাশের থেকে লিকুইড লাইবিলিটি, লিকুইড লাইবিলিটিতে আমরা কি পেয়েছি, শুধুমাত্র অ্যাকাউন্ট পেল আর নোট পেল, কিন্তু ব্যাংক ওভারড্রাফট নাই, সুতরাং সেটাও লিখলাম। এই যে আমাদেরকে ক্যাশ বের করার জন্য এখানে আমরা হেল্প পাবো। অ্যাসিড টেস্ট রেশিও 0.75, লিকুইড অ্যাসেট ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, আর লিকুইড লাইবিলিটি নোট পেবল আর অ্যাকাউন্ট পেবল। আচ্ছা, এখন ক্যাশ তো দেওয়া নেই, ক্যাশ লিখে রাখলাম। অ্যাকাউন্ট রিসিভেবল পরিমাণ 1,66,667, এই মাত্র যেটা বের করলাম আর কি করে। আর নোট পেবল অ্যাকাউন্ট পেবল তো 1 নম্বর ওয়ার্কিং এ বের করেছিলাম 2.5 লক্ষ টাকা। এবার আমরা ক্যালকুলেশন করি, 8 গুণন করি, 0.75 এর সাথে 2.5 লক্ষ গুণ করলাম, আর এদিকে ক্যাশ আর 1,66,600 এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে 1,66,000 ওই পাশে ডাইনি পাশে নিয়ে বিয়োগ করলাম। বিয়োগ করার পরে ফলাফল আসলো 20,833 টাকা। এটাই হলো ক্যাশের পরিমাণ। তাহলে আমরা এতক্ষণে অ্যাসেট ক্যাশ পেয়ে গেছি, অ্যাকাউন্ট রিসিভ পেয়েছি, ইনভেন্টরি পেয়ে গেছি, টোটাল অ্যাসেট। এটা কি স্যার 10 নম্বরের জন্য আসবে? হ্যাঁ, এবার প্ল্যান্ট অ্যাসেট, এই প্ল্যান্ট ইকুইপমেন্ট এটা দেওয়া নেই, তো দরকার নেই আর আমাদের, কারণ কোনো ইনফরমেশন দিয়ে আমরা এই জায়গায় যে প্ল্যান্ট অ্যাসেট বের করতে পারবো সেই ধরনের ইনফরমেশন এখানে নাই। হ্যাঁ, কি ইনফরমেশন থাকতে পারতো, ফিক্সড অ্যাসেট টু দেখা আছে আমাদের ওনার সিকিউরিটি, এরকম বলতে পারতো। হ্যাঁ, এখন ফিক্সড অ্যাসেটের কোনো ইনফরমেশন দিতে পারছি না, সুতরাং আমরা বিয়োগ করা ছাড়া কোনো গতি এখানে পাচ্ছি না। যদি বলতো ফিক্সড অ্যাসেট টু টোটাল অ্যাসেট, এরকম একটা ইনফরমেশন দিত এত মান, তাও কিন্তু আমরা বের করতে পারতাম। ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি এরকম একটা কোনো মান থাকতো, তাও আমরা কিন্তু এটা বের করতে পারতাম ক্যালকুলেশন করে, কিন্তু সেই ধরনের মান আমরা এখানে পাইনি, সুতরাং বিয়োগ করতে হবে। তাহলে টোটাল অ্যাসেট 7.5 লাখ থেকে উপরে যে অ্যাসেটগুলো পাবো এগুলো বিয়োগ করলে আমরা প্ল্যান্ট অ্যাসেট পেয়ে যাবো। এই অঙ্কটা এই সংখ্যা স্যার কি করে কেউ, মানে কারোটা দেখে দেখে স্যার পূরণ করে দেয়? হ্যাঁ হ্যাঁ, এই শখটা দেখে তো পূরণ করতে গেলে ওই ওয়ার্কিং করা লাগবে, ওয়ার্কিং না করলে নাম্বার পাবে না। আচ্ছা, আর আমি একটা কথা বলেছি, সেই কথাটা মনে রাখতে হবে যে এই অঙ্কটাকে পরীক্ষা আসলো, কিন্তু লাস্টে একটা লাইন লিখে দিল
ফিক্সড অ্যাসেট টু টোটাল অ্যাসেট এত ইস্টু এত, তখন কি বিয়োগ করা যাবে? তখন কিন্তু বিয়োগ করা যাবে না, মনে থাকবে। আর এখানে ওই কথা নাই বলে আমরা বিয়োগ করে প্ল্যান্ট অ্যাসেট বের করতেছি। এখন আমরা ফিলিং দ্য গ্যাপ, গ্যাপগুলো দেখে আসি কিভাবে পূরণ করেছি। ওয়ার্কিং এর নিচেই এই যে অ্যাকাউন্ট পেবল, নোট পেবল 2.5 লাখ টাকা, কমন স্টক যা ছিল, রিটার্নিং যা ছিল বসাই দিলাম, ক্যাশের পরিমাণ 20,833, অ্যাকাউন্ট ছিল 1,66,667 টাকা, ইনভেন্টরি 3.5 লাখ, ব্যালেন্সিং ফিগার বিয়োগ করে পেয়েছি প্ল্যান্ট অ্যাসেট 2,12,500 টাকা বিয়োগ করে, কিন্তু বাস দুই পাশ মিলে গেছে, অঙ্ক শেষ। কি এখন ক্লিয়ার হয়েছে? তো আমরা এতদিন যে 2 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো শিখেছি তারই ফলাফল এখানে প্রয়োগ করেছি। আচ্ছা, বোঝা গেছে তাই না? অঙ্ক করা যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ 1 নম্বর এটা ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট আরেকটা দেখাবো, এখানে একটা ইম্পর্টেন্ট আছে 4 নম্বর অঙ্কটা। Prepare and complete the following এর প্রোফর্মা ব্যালেন্স শিট। নিচে যে প্রোফর্মাটা দেওয়া হয়েছে এটা আমাদের কমপ্লিট করতে হবে, ফিলিং দ্য গ্যাপ। লায়াবিলিটি পাশে কারেন্ট ডেট দেওয়া নেই, লং টার্ম ডেট দেওয়া নেই, ওনার সিকিউরিটি দেওয়া নেই, টোটাল লায়াবিলিটিও দেওয়া নেই। অ্যাসেট পাশে ক্যাশ, ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট কিছুই দেওয়া নেই। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? ওনার সিকিউরিটি কত? ওনার সিকিউরিটি 20 লক্ষ টাকা। এখন আসি, উপরে ওনার সিকিউরিটি লেখা ছিল না এখানে, এখানে আমরা এখনই 20 লাখ টাকা বহাই দিতে পারবো, তাহলে ওনার সিকিউরিটি তো পেয়ে গেলাম। আচ্ছা, এবার বলছি কারেন্ট ডেট টু টোটাল ডেট 0.5। টোটাল ডেট তো এখনো আমি পাইনি, তাই আমি এটা লিখতে পারছি না, পরেরটা পড়লাম। টোটাল ডেট টু ওনার সিকিউরিটি 0.5, খেয়াল করেন ওনার সিকিউরিটি হচ্ছে 20 লাখ, টোটাল ডেট বলতেছে টোটাল ডেট হবে ওনার সিকিউরিটির 50%, তার মানে 10 লাখ। তাহলে টোটাল ডেট নামে এখানে কিন্তু কিছুই নেই, এখানে আছে লং টার্ম ডেট, কারেন্ট ডেট। তাই 10 লাখ টাকা আমি বের করলাম, এটা প্রশ্নপত্রে ওয়ার্কিং হিসেবে পড়ে থাকবে উত্তরপত্রে। সেখান থেকে টোটাল ডেট যে 10 লাখ টাকা হয়েছে তার 50% হলো কারেন্ট ডেট। তাহলে এবার কারেন্ট ডেট হলো 5 লাখ টাকা, সেটা লিখে দিচ্ছি আমি এখানে। ওনার সিকিউরিটির টোটাল ডেট হলো 10 লাখ, 10 লাখের 0.5 কারেন্ট ডেট, তাহলে কারেন্ট ডেট কত টাকা? 5 লাখ টাকা। ব্যাস, এতক্ষণে আমরা কারেন্ট ডেট পেয়ে গেলাম। এবার যদি লং টার্ম ডেট বলে তাহলে বের করতে পারবো, না বললেও বের করতে পারবো, কারণ এখানে বলছে লং টার্ম ডেট দেখাও। আচ্ছা, টোটাল ডেট যদি 10 লাখ হয়, কারেন্ট ডেট যদি 5 লাখ হয়, তাহলে লং টার্ম ডেট কত? অবশ্যই 5 লাখ। এই 5 লাখ আর এই 5 লাখ মিলিয়ে তো 10 লাখ। তাই সেটা আমরা এখানে লিখেছি 3 নম্বর ওয়ার্কিং এর। লং টার্ম ডেট হবে টোটাল ডেট থেকে কারেন্ট ডেট বাদ দিয়ে 5 লাখ টাকা। এতক্ষণে আমরা এই পর্যন্ত আসতে পারলাম। আর ফিলিং দ্য গ্যাপ অলরেডি কিন্তু ওনার সিকিউরিটি পর্যন্ত পূরণ হয়ে গেছে, তার মানে টোটাল লায়াবিলিটি এখন আমি বলতে পারি 30 লাখ। আমি শেষ করি কথাটা। তাহলে কয় লাখ টাকা হলো টোটাল ডেট? এখানে সব মিলে টোটাল লায়াবিলিটি কত হয়েছে? 30 লাখ টাকা। ওনার সিকিউরিটি 20 লাখ, লং টার্ম 5 লাখ, কারেন্ট ডেট 5 লাখ, তাহলে সব মিলে 30 লাখ। লায়াবিলিটি কিন্তু 30 লাখ হয়ে গেল। আচ্ছা, লায়াবিলিটি পাশে আর কিছু গ্যাপ আছে? নেই। সবাই ক্লিয়ার তো? এবার আমি ডাইনের পাশে যাব, অ্যাসেট দেখব। সেটা বলছে ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি 0.6। ওনার সিকিউরিটি 20 লাখ, তার 60% হবে 12 লাখ। 20 লাখের 60% কত হয়? 12 লাখ। তাহলে ফিক্সড অ্যাসেট 12 লাখ। দেখেন তো ফিক্সড অ্যাসেট এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করতে পারবো 12 লাখ। আচ্ছা, এবার আসেন টোটাল অ্যাসেট টার্নওভার 2 টাইমস।
টার্নওভার তো সেল চলে আসতেছে, তাই না? এখন আসি আমরা সেল দিয়ে ইনভেন্টরি অ্যাকাউন্ট রিসিভেবল নেই, যেহেতু ইনভেন্টরি আমরা কস্ট অফ গুডস সোল্ড হেল্প নেব, সেটা বলেছে কিনা দেখবো। আর টার্নওভার দিয়ে আমরা সেল বের করে ফেলবো। টোটাল অ্যাসেট যদি 30 লাখ হয় তাহলে সেল হবে 60 লাখ। আর টোটাল অ্যাসেট আমি আরেকবার বলি, টোটাল লাইবিলিটি কত ছিল? 30 লাখ। ঠিক লাইবিলিটি যা থাকবে সেল এই টোটাল অ্যাসেটের ভিতরে তাই বসাই দিবেন। তা এখন বলছে টার্নওভার হবে টোটাল অ্যাসেটের দ্বিগুণ, সেল হবে টোটাল অ্যাসেটের দ্বিগুণ। তাই এখানে লিখলাম সেল সমান সমান টোটাল অ্যাসেট ইনটু 2 গুণ 60 লাখ টাকা। ক্লিয়ার? এবার আসি, আমাদের কারেন্ট অ্যাসেট নামে কিছুই ছিল না, কিন্তু আমি এখান থেকে একটা ক্লু পেলাম, সেটা হলো টোটাল অ্যাসেট যদি 30 লাখ হয়, ফিক্সড অ্যাসেট যদি 12 লাখ হয়, তাহলে দুটো মিলে কারেন্ট অ্যাসেট কিন্তু 18 লাখ টাকা। এখানে আমরা সেটা লিখে থেকে গেলাম, কারেন্ট অ্যাসেট টোটাল অ্যাসেট থেকে ফিক্সড অ্যাসেট বাদ দিবেন, বাদ দিলে 18 লাখ টাকা পাওয়া যাবে। এই 18 লাখ টাকা হলো কারেন্ট অ্যাসেট। ক্লিয়ার? এখন কারেন্ট অ্যাসেট নামে কি কোনো ঘর আছে আমাদের? না, কোনো ঘর নেই। কারেন্ট অ্যাসেটের মধ্যে দুইটা আইটেম আছে, একটা আছে ইনভেন্টরি আর একটা ক্যাশ। এখন ইনভেন্টরি বের করার জন্য আমাদেরকে সেল বের করতে হলো, আর সেলের মাধ্যম দিয়ে এই যে ইনভেন্টরি টার্নওভার 8 টাইমস, এখানে কিন্তু কস্ট অফ গুডস সেলের কোনো সুযোগ নেই, গ্রস প্রফিট দেওয়া নেই। তো সেল থেকেই আমরা সরাসরি চলে যাচ্ছি ইনভেন্টরি বের করতে। ইনভেন্টরি টার্নওভার সেল ডিভাইডেড বাই ইনভেন্টরি। এর আগে আমি লিখেছিলাম কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই ইনভেন্টরি, ওখানে ব্র্যাকেটে লেখা ছিল বেজ অন এ কস্ট অফ গুডস সোল্ড। আর এখানে কোনো কস্ট অফ গুডস সোল্ডের কোনো ইনফরমেশন দেয়নি, ইচ্ছা করলেও আমরা আর বের করতে পারবো না, কারণ গ্রস প্রফিটের রেট তো দেয়নি। তাই সূত্র হলো সেল ডিভাইডেড বাই ইনভেন্টরি। টার্নওভার হচ্ছে 8 টাইম, কোথায় পেলাম? প্রশ্নে দেওয়া আছে। সেল দেওয়া রয়েছে 60 লাখ, লিখলাম উপরে 60 লাখ। আচ্ছা, ইনভেন্টরি দেওয়া নেই, ইনভেন্টরি আমরা বের করব। এই পাশের ইনভেন্টরি এই পাশে আনলাম, এই পাশের 8 ওই পাশে নিয়ে ভাগ করলাম, দেখি 7,50,000। ইনভেন্টরি যদি 7,50,000 হয় তাহলে ক্যাশ কত? কারেন্ট অ্যাসেট 18 লাখ, ইনভেন্টরি 7,50,000, মাইনাস করলে ক্যাশ 10,50,000। এইখানে চলে আসবে 10,50,000, 7,50,000, ফিক্সড অ্যাসেট 12 লাখ, টোটাল অ্যাসেট হলো 30 লাখ। ফিলিং দ্য গ্যাপ পূরণ হয়ে গেল। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার অবশ্যই এটা করতে হবে। সবাই বুঝতে পারছেন মনে হয়, তাই না? আশা করি সবাই বুঝেছে। আলহামদুলিল্লাহ, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। আর এইটাও কিন্তু ওই অঙ্কের সেম, কারেন্ট ডেট টু টোটাল ডেট অফ ওনার্স ইকুইটি কিন্তু দেওয়া থাকবে। ওনার্স ইকুইটি উপরে দেওয়া রয়েছে 1 লাখ। এবার হচ্ছে ফিক্সড অ্যাসেট টু ওনার্স ইকুইটি, সেম অঙ্ক, 4 নম্বরের সাথে এটা কিন্তু হুবহু অঙ্ক মিলে গেছে। তাহলে এটা 15 সালে আসছে, এটা 13 সালে আসছে, এটা 17 সালে আসছে। দেখেন 13, 15, 17, আর মাঝে মনে আসেনি, আপনাদের এবার আসবে। তাহলে 4 আর 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এখনই করে ফেলতে হবে। আচ্ছা, এটা 7 কলেজে দিছিল 6 নম্বর অঙ্কটা। আর 18 সালে আসছিল, এটা খুব সহজ, এটা 4 মার্কের একটা ছোট্ট অঙ্ক দিছিল। কারেন্ট রেশিও দেওয়া ছিল, অ্যাসেট রেশিও দেওয়া ছিল, কারেন্ট লাইবিলিটি দেওয়া ছিল, ইনভেন্টরি টার্নওভার রেশিও দেওয়া ছিল। তাহলে আমাদের ইনফরমেশন ছোট্ট একটা দিছে, এই দুটো রিকোয়ারমেন্ট, 3টে রিকোয়ারমেন্ট করে বাস সেল বের করতে বলেছে, সেল বের করলে 4 মার্ক। আচ্ছা, 18 নম্বরটা একটু বড় অঙ্ক, এটা দিছে 18 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এই ওয়ার্কিং করে নিতে হবে, এই শেষ। বেশি বড় না, এটা অবশ্যই নিচে ব্যালেন্স শিটটা নিচে লিখলেও হয়, ওয়ার্কিংগুলো আগে করে। আচ্ছা, এই অঙ্কটাই কিন্তু আমরা প্রথমে শুরু করলাম, যেটা সেইটাই 7.5 লাখ টাকা ছিল না, 2 লাখ আর 3 লাখ 5 লাখ ছিল। এখানে একটু প্রস্তর একটু চেঞ্জ করে দিছিল, অল্প একটু ইনফরমেশন। প্রথম অঙ্কটার সাথে 8 নম্বর অঙ্কটা মিলে গেছে। তাহলে 8টা অঙ্ক আছে আমাদের এই ফরম্যাটে। এখনই সকলে মিলে নিজ দায়িত্বে 1 ঘন্টার ভিতরে 8টা অঙ্ক করবে, কারণ আমরা সি পার্টে এটা পাবো। তাহলে যেহেতু আমরা অধ্যায়টা শিখলাম, কিছুই বাধা রাখলাম না, সুতরাং এটা একটু ভালো করে দেখা উচিত। যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আবার সলভ করব। আগামী ক্লাসে আমরা অন্য অধ্যায়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমাদের ভ্যালুয়েশন হবে 4 নম্বর অধ্যায়।
নো মোর টুডে স্যার আজকে